Dear student, welcome to All Bangla Study Channel. তো আজ থেকে আমরা ইংরেজি গ্রামারের বেসিক থেকে আলোচনা করব, অর্থাৎ বেসিক ইংরেজি গ্রামার থেকে একদম শুরু থেকে একদম বেসিক থেকে যে জিনিসগুলা ইংরেজির ভিত তৈরি করে আমরা আজ থেকে সেই জায়গা থেকেই পড়াশোনা শুরু করব। তো আজকের থেকে ইংরেজি গ্রামারের যে বেসিক জিনিসগুলো আলোচনা করব সেটা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যে শ্রেণীর স্টুডেন্টই হন বা আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন, ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শুধু এই ভিডিওটা না, আজকে এই বেসিক ইংলিশ গ্রামারের প্রথম পার্ট থেকে আমরা চেষ্টা করব যে কিভাবে বেসিক ইংলিশ গ্রামারে পুরোটা কভার করা যায়। আস্তে আস্তে একটার পর একটা ভিডিও দিয়ে পুরোটাকে কভার করার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে শুরু করব টেন্স দিয়ে, অর্থাৎ টেন্সটা বোঝা এবং জানা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি বাক্য তৈরির ক্ষেত্রে টেন্সের সঠিক ব্যবহারটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। তো আমরা আজকে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট টেন্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই এই বিষয়ে যারা জানেন তারা তো খুব ভালো, অনেকটা এগিয়ে আছেন। আর যারা টেন্স সম্পর্কে মোটামুটি কোনো ধারণা নেই অথবা ধারণা থাকলেও আপনারা এটা ব্যবহার করতে মানে এর ব্যবহারটা পারেন না, তাহলে আজকে আপনারা এটা শিখে নেবেন। তো প্রথমে আমরা এই প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা জেনে নেব, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সটা কিভাবে গঠিত হয়। প্রথমে সাবজেক্ট, এরপরে প্লাস কি আসবে, ভার্ব আসবে, প্লাস অবজেক্ট। আচ্ছা, যারা এই সাবজেক্ট সম্পর্কেও জানেন না তাদেরকে আমরা আরো পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিওতে শুধু এই সাবজেক্ট কাকে বলে এই বিষয়ে ক্লিয়ারলি বলার চেষ্টা করব। এরপরে ভার্ব কাকে বলে এবং ভার্বের যে প্রকারভেদ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এরপরে অবজেক্ট কত ধরনের হতে পারে, কোনগুলো অবজেক্ট হয় সে বিষয়ে পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও তৈরি করব। তো আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে এ টু জেড কিভাবে আমরা এটা তৈরি হয় এবং ইংরেজি বাক্যটা কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সে গঠিত হয় এবং এর ব্যবহার আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আমরা এর স্ট্রাকচারটা জেনে নিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এবার আমি একটা সেন্টেন্স তৈরি করি যেটা সাবজেক্ট। ধরো আমি যেহেতু এখানে পড়াচ্ছি, তাহলে আই রিড বুক। এখানে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব এবং বুক হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তো আপনারা বুঝে গেলেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এখানে এই রিডটা ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু এই রিডের যে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V1, V2 এবং V3, এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে এবং কতগুলা ওয়ার্ড, যেগুলা কতগুলা স্ট্রং ওয়ার্ড এবং কতগুলা উইক ওয়ার্ড আছে, মানে উইক ভার্ব, এক কথায় কতগুলা স্ট্রং ভার্ব আছে এবং কতগুলা উইক ভার্ব আছে, সেই ভার্বের লিস্টও আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো আপনারা সেটা মুখস্থ করে নিতে হবে। এটা জানতে হলে, অর্থাৎ ইংরেজিটাকে বুঝতে হলে এবং ইংরেজিটাকে ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে ইংরেজির কিছু ভার্ব সম্পর্কে মুখস্থ করে নিতে হবে। এই ভার্বগুলা আপনাদের মুখস্থ থাকলে আপনারা খুব দ্রুত ইংরেজি আয়ত্ত করতে পারবেন এবং ইংরেজির যে বেসিক গ্রামার আছে এই গ্রামারটাকে আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমরা চলে আসি পরবর্তীতে, যে আমরা তো শিখে গেলাম প্রেজেন্ট সিম্পল যে টেন্সটা আছে সেটার কিভাবে গঠিত হয়, এর স্ট্রাকচারটা কি। তো একটা উদাহরণও আমরা দেখলাম। এখন আমরা আর একটা কাজ করি, যে এই প্রেজেন্ট সিম্পল টেন্সের তিনটা এবং চারটা ফরম্যাট হয়। চারটা ফরম্যাট কি, প্রথমে আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে আছে কি নেগেটিভ সেন্টেন্স, আমি পুরোটা লিখতেছি না, তারপরে আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ একসাথে, যে কোশ্চেন করতে হয় যেটা প্রশ্নবোধক। আর একটা আছে কি যে কোশ্চেন এবং নেগেটিভ।
আচ্ছা, এই জায়গায় আমি ১, ২, ৩, ৪, ৫ টা তৈরি করে ফেলছি। আসলে এই জায়গায় যে অ্যাফার্মেটিভ নেগেটিভটা আমি দেখাচ্ছি, এইটা আসলে এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই ২ টাকে একসাথে করলে হয়। তাই এটাকে আর আলাদা করে দেখানোর দরকার হয় না। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, একটা সেন্টেন্স নিব এবং এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ৪ টা ফরম্যাটে ব্যবহার করতে পারি সেটা দেখব। তো প্রথমে আমরা একটা বাক্য নেই যে আই গেট আপ অ্যাট 8 o'clock। আমি এটাকে কিভাবে নেগেটিভ করব? এটা আছে কি অ্যাফার্মেটিভ বাক্য, আর এটাকে আমি নেগেটিভ করব কিভাবে? এটা নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের কিসের ব্যবহার করতে হবে? ডু অর ডাজ। এই ডু অর ডাজ এর ব্যবহারটা আমাদের শিখতে হবে। এটা হচ্ছে ইংরেজি গ্রামারের বেসিক জিনিস। কোন জায়গায় ডু বসে এবং কোন জায়গায় ডাজ বসে এটা নিয়েও একটা ভিডিও আমি পরবর্তীতে তৈরি করব। তো এরপরে দেখেন এটারে আমরা নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে কি করতে হবে? আই ডু নট গেট আপ অ্যাট 8 o'clock। আচ্ছা, প্রথমে আমরা বলছিলাম আই গেট আপ অ্যাট 8 o'clock, অর্থাৎ আমি ৮টায় ঘুম থেকে উঠি। এখন আমি যেহেতু ৮টায় ঘুম থেকে উঠি না, তাহলে আমি কখন ঘুম থেকে উঠবো সেটার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমি এটা বোঝাতে কি করব? আই ডু নট গেট আপ অ্যাট 8 o'clock। এখন এই বাক্যটাকে আমি এখন প্রশ্নবোধক বাক্যে তৈরি করব। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? শুধু এই ডুটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে ডু আই গেট আপ অ্যাট 8 o'clock। তাহলে এখানে আমি এখন আর ফুল স্টপ দিব না, এখন দিব প্রশ্নবোধক চিহ্ন। এবার আপনি যদি একসাথে প্রশ্নবোধক এবং নেগেটিভ বাক্য করতে চান তাহলে কি করবেন? তাহলে আপনাকে করতে হবে ডু আই নট গেট আপ অ্যাট 8 o'clock। আচ্ছা, এই যে সুন্দর যে ব্যবহারটা আপনারা শিখলেন, এরকম করে আরো কতগুলা বাক্য নিজেরা তৈরি করবেন। তাহলে পরে আপনাদের এই ইংরেজি গ্রামারের যে বেসিক জিনিস সেটা মুখস্থ করতে অর্থাৎ মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমি আর একটা বাক্য দিয়ে এই বিষয়টাকে ক্লিয়ার করি। এখানে আমি আর একটা বাক্য নিচ্ছি। আমি আরেকটা বাক্য নিলাম যে জুলি ড্রিঙ্ক টি, অর্থাৎ জুলি টি পান করছে, চা পান করছে। তো এটাকে আমি নেগেটিভ বাক্যে পরিণত করব। কিভাবে নেগেটিভ বাক্যে পরিণত করব? তাহলে আমার কিসের ব্যবহার করতে হবে? ডু অর ডাস। তাহলে এখানে দেখেন জুলি একজন ব্যক্তির একটা মেয়ের নাম, তো এই মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ এর ব্যবহার হবে। তাহলে আমরা কি লিখব? জুলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ডু ব্যবহার না করে ডাজ এর ব্যবহার করব। তাহলে জুলি ডাজ নট ড্রিঙ্ক টি। আচ্ছা, এখন এইটাকে আমি প্রশ্নবোধক বাক্যে তৈরি করব। তাহলে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? নিশ্চয়ই এই ডাজটাকে প্রথমে নিয়ে আসতে হবে। ডাজ জুলি ড্রিঙ্ক টি। তাহলে এবার আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবার আমি এই বাক্যটাকে কিভাবে প্রশ্নবোধক এবং নেগেটিভ করতে পারি সেটা করব। তাহলে ডাজ জুলি নট ড্রিঙ্ক টি। প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার এবং প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা বাক্যকে কিভাবে ৪ ধরনের বাক্যে রূপান্তর করা যায় সেটা শিখলাম। টেন্স এর বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। আচ্ছা, এই ক্রিয়ার কাল এটা শুনতে কেমন জানি একটু লাগে, তো আমি এটাকে আরো একটু সহজ করে বলি যে কাজের সময়, অর্থাৎ টেন্স আমাদের শেখায় যে কোন কাজটা কোন সময় সম্পূর্ণ হচ্ছে সেটা বুঝতে শেখায়। অর্থাৎ যে কাজটা যে সময় সম্পূর্ণ হবে টেন্সটা আমাদের সেই সময়টা উল্লেখ করতে হবে কিভাবে সেটা শেখায়। যে আমি এখন যে কাজটা করতেছি এই বর্তমানে এই কাজটা আমি এই সময় যে করতেছি এটা বোঝাইতে আমি কি ব্যবহার করব, এবং আমি যে কাজটা
করতেছে অর্থাৎ চলতেছে আমার কাজটা, সেটা বোঝাইতে আমি কোন মানে বাক্যে কি ধরনের ওয়ার্ড ব্যবহার করব, এবং যে কাজটা আমার অতীতে করা হয়েছিল, মানে যেটা আমি অতীতে করে ফেলেছি, সেটা বোঝাইতে আমার বাক্যে কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হবে। টেন্সটা আসলে আমাদের এই শিক্ষা দেয়। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে কাজের সময় অর্থাৎ ক্রিয়ার কাল। তাহলে টেন্স কাকে বলে, যদি এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় তাহলে আমরা কি বলবো, যে ক্রিয়ার কালকে টেন্স বলে। এবার আমরা পরবর্তীতে দেখি যে প্রেজেন্ট সিম্পল টেন্সের আর কি কি ঘটনা ঘটতে পারে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের আরো কতগুলা ব্যবহার আছে। আসলে কোন সময় আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব, সেই সময়টা আমরা, এবং কোন ধরনের বাক্যে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়, সেটা আমরা এখন বিস্তারিত জানব। এখানে দেখেন, বর্তমান কাজ বা ঘটনা তথ্য প্রকাশ করতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি মানে কয়েকটা বাক্য দেখে নেই, তাহলে বিষয়টা বুঝতে পারবো। যে প্রথমেই আমরা দ্য ট্রেন লিভস অ্যাট 7 p.m. দ্য pm। দেখেন, প্রথমে আমরা একটা বাক্য লিখলাম যে দ্য ট্রেন লিভস অ্যাট 7 p.m। এটা আমরা বর্তমান ঘটনা বোঝাচ্ছি যে 7টার সময় ট্রেনটি ছাড়বে। ঠিক আছে, ট্রেনটি 7টায় ছাড়ে। তো এটা বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার করি। এরপরে আরো লিখতে পারি আমরা দীপিকা লুকস ভেরি বিউটিফুল। আরো আমরা বলতে পারি পপি গোস টু স্কুল। আচ্ছা, এটা গেল প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্রথম ব্যবহার, যে বর্তমান কাজ বা ঘটনা তথ্য প্রকাশ করতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয়। এই হলো তার উদাহরণ। 2 নম্বরে চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ এই ক্ষেত্রে পৃথিবী মানে সূর্যের চারিদিকে ঘুরতেছে, এটা তো চিরন্তন সত্য। পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন সূর্যের চারিদিকে সে ঘুরে যাবে। আর 3 নম্বর, অভ্যাস বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা একটা বাক্যে দেখি যে আই গেট আপ এভরিডে অ্যাট 6 a.m। তো এটা আমার অভ্যাস যে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো এই অভ্যাস বোঝাতে, অর্থাৎ যে কোনো ধরনের অভ্যাস বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। তো এখানে আমি আরো একটা বাক্য লিখি, হি টেক্স মিল্ক এভরি মর্নিং, অর্থাৎ সে প্রতিদিন সকালে দুধ খায়। এটা বোঝা মানে তার প্রতিদিনের অভ্যাস, এটা বোঝাতেও প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। তো আপনাদের আগেই বলছি যে যখন বাক্যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে দেখেন সেটা ঘটেছে, যে হি টেক্স, তো এখানে এস আসছে যেহেতু এখানে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরবর্তীতে চলে যাই, আদেশ অনুরোধমূলক বাক্যে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। তো এবার আমরা একটা উদাহরণ দেখি, ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ রোদ্রে দৌড়াদৌড়ি করো না। তো এটা একটা আদেশ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে। তো এটা বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। এবার আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে বলছে আবেগমূলক বাক্যে, অর্থাৎ আবেগমূলক যে বাক্যগুলা সেই জায়গায় প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। যেমন যেমন হিয়ার কামস দ্য বাস, দেয়ার গোস দ্য বেল। 6 নম্বরে ভবিষ্যতের কোনো ঘটনা যদি বর্তমানের কোনো পরিকল্পনার অঙ্গ হয় তাহলেও প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, দে লিভ ফর লন্ডন বাই দ্য নেক্সট মিল। আচ্ছা, হোয়েন ডাজ দ্য স্কুল রিওপেন, অর্থাৎ স্কুল আবার কখন খুলবে। তো এটা ভবিষ্যতের কাজ, কিন্তু বর্তমানে এটার প্রশ্ন হচ্ছে, তাই এটা বর্তমানে কথা বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়েছে। তা হোয়েন এর পরে ডাজ ব্যবহৃত হয়েছে। সি, হেয়ার, লুক, সেম, ফিল প্রভৃতি কয়েকটি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে। যেমন ইউ ক্যান নট ফিল হার সেন্টিমেন্ট।
সময় বা শর্তবোধক ক্লোজে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়ে থাকে, যেমন আই শ্যাল ওয়েট টেল ইউ ফিনিশ ইউর লাঞ্চ, ইট রেইনস উই শ্যাল গেট ওয়েট। তো আজকের আলোচনা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরূপ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।